শুরু করছি বাংলা বলছে বাংলা। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কমিশনের। আমরা দেখেছিলাম রাজ্যের শাসক দলের তরফ থেকে বারবার দাবি করে আসা হচ্ছিল যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের তালিকা দেওয়া হোক এবং কেন তাদের ডাকা হচ্ছে এটা স্পষ্ট করা হোক, যেটা নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল তারা এটা দাবি করেছিলেন, কিন্তু কর্ণপাত করেনি নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনারকে, মুখ্য নির্বাচন কমিশনারকে। তিনি বলেছিলেন যে হোয়াটসঅ্যাপে নয়, নির্দেশ যদি কিছু দেওয়া হয় সরকারি নির্দেশ এই এসআইআর সংক্রান্ত সেটা লিখিত নির্দেশ হওয়া দরকার। তৃণমূলের তরফ থেকে এও দাবি করা হচ্ছিল যে বিএলএদের এই হিয়ারিংয়ের সময় যেন উপস্থিত থাকতে দেওয়া হয়, কিন্তু নির্বাচন কমিশন সেই দাবি মানছিল না। সুপ্রিম কোর্টে আমরা দেখলাম 3 বিচারপতির বেঞ্চ তারা ইলেকশন কমিশনকে নির্দেশ দিল এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, যাদের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে তাদের নাম প্রকাশ করতে হবে, সবার নাম প্রকাশ করতে হবে, হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া যাবে না, সার্কুলার জারি করতে হবে, বিএলএ টুদের হিয়ারিংয়ে উপস্থিত থাকার অনুমতি দিতে হবে এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাকেও নথি হিসেবে গ্রাহ্য করতে হবে, যেটাকে তৃণমূল কংগ্রেস তারা নৈতিক জয় হিসেবেই দেখছে। অন্যদিকে আমরা আজও দেখলাম ফর্ম 7 নিয়ে বিভিন্ন জায়গায় সেখানে রীতিমতো ঝামেলা। আমরা দেখলাম যে বিএলওরা তারা আবারও তাদের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছেন এবং এরই পাশাপাশি আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকী জনপ্রতিনিধি আইএসএফ এর বিধায়ক তিনি হিয়ারিংয়ের নোটিশ পেলেন 27শে জানুয়ারি, তাকে যেতে হবে হিয়ারিংয়ে। তাজমুল হোসেন তিনি নোটিশ পেলেন, তাকে হিয়ারিংয়ে যেতে হবে। এমনকি স্বপন দাশগুপ্ত যিনি বিজেপির প্রাক্তন সাংসদ, বিজেপির শীর্ষ নেতা এবং পদ্মভূষণও বটে, সেই স্বপন দাশগুপ্ত তিনিও হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন। তিনি আগামীকাল হিয়ারিংয়ে উপস্থিত হতে যাবেন। কাজল শেখ তিনি হিয়ারিংয়ের নোটিশ পেলেন, অর্থাৎ জনপ্রতিনিধি নেতা তারাও ডাক পাচ্ছেন। এই সব নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের বাংলা বলছেতে। যাদের সঙ্গে আজকে আলোচনা করব তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে অরিজিৎ বক্সি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, তৃণমূলের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি এবং সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি। আমি শুরুতে আপনাদের দেখাবো সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। দেখুন, আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। সুপ্রিম কোর্টে বড় জয় তৃণমূলের, ধাক্কা কমিশনের। লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকায় যাদের নাম আছে তা প্রকাশ্যে আনার জন্য বারবার আর্জি জানিয়েছিল রাজ্যের শাসক দল। এ নিয়ে জেলায় জেলায় হয়রানির খবরও সামনে আসছিল। বিষয়টি তুলে ধরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ ডেরেক ও দোলা। তার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে। সেখানেই বিচারপতিরা নির্বাচন কমিশনকে একগুচ্ছ নির্দেশ দেন এবং সেগুলিকে নিশ্চিত করতেও বলেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। তালিকা ব্লক অফিস, পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনিক অফিসে টাঙাতে হবে। ওই তালিকা যেন স্বচ্ছ হয় এবং কারো অসুবিধে না হয় সেদিকেও নজর রাখতে হবে। আদালত জানিয়েছে প্রায় 1,25,00,000 ভোটারের কাছে নোটিশ পাঠানোর খবর আছে। এর মধ্যে বাবা মায়ের নামের অসঙ্গতি থেকে মায়ের সঙ্গে কম বয়সের ব্যবধানের খবরও মিলেছে। নোটিশ যাদের কাছে গেছে তারা এজেন্টের মাধ্যমে তথ্য বা নিজেদের মতামত তুলে ধরতে বাধ্য। এজেন্টদেরও চিঠি দিয়ে নিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যে অসঙ্গতির জন্য যাদের ডাকা হচ্ছে তাদের যাতে বহুদূর যেতে না হয় তার জন্য পঞ্চায়েত বা ব্লক অফিসের মতো কেন্দ্রে শুনানি করাতে হবে। তথ্য জমা দিলে প্রাপ্তি স্বীকার করতে হবে। এই প্রক্রিয়া চালানোর জন্য কমিশনকে প্রয়োজনীয় কর্মী দিয়ে সাহায্য করতে হবে রাজ্যকে। আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে তা নিশ্চিত করতে হবে ডিজিকে। বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন করেন, আমাদের দেশে কি বাল্যবিবাহ ছিল না? তাহলে মায়ের সঙ্গে ছেলের বয়সে ব্যবধান 15 বছর হলে তা লজিক্যাল ডিসক্রিপেন্সি হবে কেন? প্রধান বিচারপতি বলেন, 1.25 কোটি ভোটারকে ডাকা হয়েছে, তাদের কষ্টের দিকেও নজর দিন, বারবার ইস্যু করবেন না। সুপ্রিম কোর্ট বলেছে যে 1,33,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তার লিস্ট পাবলিশ করতে হবে। এটা করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে পুরোটা, অ্যান্ড ওয়ার্ড অফিসে, ইন দি সিটি, ইন দি ওয়ার্ড অফিস, এগুলোতে দিতে হবে। তারপর লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে।
সুপ্রিম কোর্ট যখন এই নির্দেশ দিয়েছে তখন বারাসতের সভা থেকে তোপ দাগেন অভিষেক, বলেন যোগ্য জবাব পেয়েছে দিল্লি, এবার কোর্টে হেরেছে, পরের বার ভোটে হারবে। কার ক্ষমতা বেশি মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। এসআইআর শুনানির প্রক্রিয়ায় দলকে তৈরি রাখতে 22শে জানুয়ারি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি ও বিএলএ সহ প্রায় 1 লক্ষ দলীয় কর্মীকে ওই বৈঠকে থাকার জন্য বলা হয়েছে। এসআইআর নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে সেখানে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। কলকাতা টিভি। আমি অরিজিৎ বাবুর কাছে শুরুতে আসি। অরিজিৎ বাবু, আজ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশনকে, তাতে এটা স্পষ্ট যে এত দিন ধরে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দলগুলি যে দাবি জানিয়ে আসছিল সেই দাবিগুলো যুক্তিসঙ্গত। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এটাকে নৈতিক জয় হিসেবে তারা দাবি করছে। আমি সেটার পাটটা ছেড়ে দিয়েও যদি বলি যে যুক্তিসঙ্গত, কারণ এই যে 1,30,00,000 যেটা কমে 94,50,000-এর কাছাকাছি তাদের যে নোটিশ পাঠানো হচ্ছে, তাদের যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের রয়েছে তাদের লিস্ট কেন প্রকাশ্যে আসবে না, এই প্রশ্নটা ছিল নাম্বার 1। নাম্বার 2, হোয়াটসঅ্যাপে সরকারি নির্দেশ জারি করা হচ্ছে, বাকি সবাই এটা অন্ধকারে থাকছেন। হোয়াটসঅ্যাপে সরকারি নির্দেশ যেটা কখনোই প্রত্যাশিত নয়, সেখানে সুনির্দিষ্ট নির্দেশ এসেছে। বিএলএ 2 তারা হিয়ারিং, আমরা দেখেছি যে ইভেন যখন এই হিয়ারিং পর্ব শুরু হয়, বিএলএ 2দের থাকা নিয়ে বিভিন্ন জায়গায় নানান বচসার পরিস্থিতিও তৈরি হয়েছিল। বিএলএ 2রা তারা উপস্থিত থাকতে পারবেন, কেউ প্রতিনিধি দিয়ে নথি পাঠাতে পারবেন, এবং নথি দিলে তার রিসিট দিতে হবে। এগুলো প্রত্যেকটাই তো নির্বাচন কমিশনের যে অবস্থান ছিল সেই অবস্থানটাকে সঠিক নয় এটা প্রমাণ করে, এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অফকোর্স। সেটা ডিপেন্ড করছে আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে। আমি প্রথমেই বলি যে যেভাবে সুপ্রিম কোর্ট দেখছেন আমি সেভাবেই দেখছি। যেভাবে নিরপেক্ষ দৃষ্টিতে দেখা উচিত, কেননা অভিষেক ব্যানার্জির বাইকটা যখন দেখাচ্ছিলেন মনে হচ্ছিল যেন মামলাটা বোধহয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করা হয়েছিল। বিষয় তো সেটা নয়। এসআইআর বিহারে শুরু হয়েছিল, বিহারে এসআইআর শুরু হওয়ার পর বিহারের কেউ না হোক কলকাতা থেকে মহুয়া মৈত্র ছুটে গেছিল সুপ্রিম কোর্টে মামলা করতে, তারপর অন্যান্য পার্টি অ্যাড হয়েছিল, এবং বিহারে এসআইআর চলাকালীন ঠিক একই রকমের নির্দেশ সুপ্রিম কোর্ট ওখানেও দিয়েছিল যে ওখানে বিহারের বিভিন্ন যে সরকারি দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, ব্লক অফিস, সেখানে যাদের নাম কাটা গেছে, কী কারণে নাম কাটা গেছে, এবং কমপ্লিট তালিকা অর্থাৎ নাম উইথ রিজন সম্পূর্ণভাবে টাঙাতে হবে। এবং তার জন্য 7 দিন, যতদূর আমার মনে পড়ছে 7 দিন মতো সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং ওই 7 দিনের মধ্যে ইলেকশন কমিশন সেই তথ্য টাঙিয়ে দেয়। আমি যদিও ইলেকশন কমিশনের মুখপাত্র নই, ইলেকশন কমিশনকে ডিফেন্ড করা আমার কাজ নয়, কিন্তু ফ্যাকচুয়ালি যদি আমরা বিষয়গুলো দেখি তাহলে তারপরে যেটা দেখা গেছে সেটা উল্লেখ না করে থাকা যায় না। সেটা হচ্ছে যে সেখানে এই তৃণমূল কংগ্রেসের সুপিরিয়র অথরিটি, ওদের ওই যে জোটটা নন এক্সিস্টেন্ট জোট, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, তা হোয়াট এভার, সেই ইন্ডি যে জোট, তাতে যে কংগ্রেসের ওখানে 11,000। আমার একটা খুব হাম্বল কোয়েশ্চেন আছে, যেটা আমরা তৃণমূলের ক্ষেত্রে অনেক সময় দেখি যে তাদের অনেক সময় এই রাজ্য নিয়ে প্রশ্ন করলে তারা ভারত ভ্রমণে যায়, যেটা আপনারাও অভিযোগ করেন। আপনি আজকে বাংলায় কনসেন্ট্রেট করছেন না বিহারে? হ্যাঁ, ঠিকই বলেছেন, আপনি ভুল বলেননি। আপনার কথাটা আমি মেনে নিই যে আমরা তৃণমূল কংগ্রেসকে নিয়ে কোনো প্রশ্ন তুললেই তারা উত্তরপ্রদেশ থেকে প্রথম জার্নি শুরু করে, কিন্তু এখানে আমি অ্যাকচুয়ালি বিহার দেখাতে চাইছি না। অ্যাকচুয়ালি আপনি যদি এসআইআরের ফ্যাকচুয়াল ম্যাট্রিক্সটা দেখেন, যে নোটিফিকেশনের বলে পশ্চিমবঙ্গে আজকে এসআইআর হচ্ছে, সেই নোটিফিকেশনটা 24শে জুন 2025-এর বিহারের যে নোটিফিকেশনটা ইস্যু হয়েছিল, ইন কন্টিনিউশন অফ দ্যাট। সেই কারণে আমি বিহার দিয়ে জাস্ট বক্তব্যটা শুরু করলাম। তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের নির্দেশ এর আগেও ইলেকশন কমিশনের কাছে এসেছে, এবং ইলেকশন কমিশনকে আমরা দেখেছি খুব দক্ষতার সাথে এই ধরনের নির্দেশকে পালনও করেছে। মান্যতা দেবেই না বা কেন? সুপ্রিম কোর্ট যখন সব দিক বিবেচনা করে একটা কোনো নির্দেশ দেয়, সেটাকে মান্যতা দেওয়া যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি হোক, পলিটিক্যাল অথরিটি হোক বা সাধারণ মানুষ, প্রত্যেকের ডিউটির মধ্যে পড়ে। কিন্তু এখানে যে কয়েকটা বিষয় যেটা বললেন আপনি, তার মধ্যে আমি একটাই মনে হয় একটু আমাদের, যদিও আজকের এই আলোচনাটা একটু আমার ধারণা প্রিম্যাচিওর, কেননা আমি একটু আগেও চেক করছিলাম, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজকের অর্ডারটা এখনও পর্যন্ত যতদূর আমার মনে হয় আপলোড হয়নি। যেটুকুনি কল্যাণবাবু বাইরে এসে খাবলাতে বলেছেন, তার উপর বেস করেই বিভিন্ন জায়গায় যে মিডিয়া বাইটগুলো হচ্ছে। সম্ভবত তাহলে আপনাকে বলি, তাহলে আপনার সংবাদ মাধ্যম সম্পর্কে হয়তো মানে স্পষ্ট ধারণা নেই।
এর জন্য সাংবাদিক থাকে, রাইট। আদালত কভার করার জন্য নির্দিষ্ট সাংবাদিক থাকে, সব যিনি হাউসেরই যে থাকে। সাংবাদিক ওখানে সব ছিলেন এবং সব যে হাউসেরই থাকে। যে কেউ সাংবাদিক যদি ওখানে এর ছিলেন, মধ্যে আচ্ছা আমি এই যে কটা পয়েন্ট আমরা মেনশন করেছি, রায় বেরোনোর পর যদি একটি পয়েন্টও ইনকারেক্ট না হয়, না, আপনি এই শোতে আমি এসে সংবাদ মেনে নেবেন আমি তো? সংবাদ মাধ্যমের সব পয়েন্টে আসুন। আমি সংবাদ মাধ্যমের দেখানো তথ্য অনুসারেই বলছি। আমি একটি সংবাদ মাধ্যমে দেখলাম এজেন্ট, আপনার এখানেও এজেন্ট দেখানো হলো, একটি সংবাদ মাধ্যমে বলা হলো বিএলএ। এই জায়গাটা একটু কনফিউজিং আছে, এটা যতক্ষণ অর্ডারটা আপলোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিএলএ পুরোটা কি? বিএলএ না বিএলও এটা পরিষ্কার নয়। বিএলও না বিএলএ কারণ 2। যাকে- আমি শুনুন, আপনি কোন সংবাদ মাধ্যমে কি দেখেছেন সেটা আমার বিচার্য নয়। এখানে আমাদের প্রতিবেদনেও গেছে, আমিও বলেছি বিএলএ 2। এবার আপনি যদি অন্য সংবাদ মাধ্যমে কি, প্রথমত বলি কি গেছে জানি না, সেটাতে আপনি কি শুনেছেন সেটাকে যদি আপনার বেশি গুরুত্ব দেবেন মনে করেন, তাহলে আপনার এই সব বক্তব্যটা আপনাকে ওই অন্য চ্যানেলে গিয়ে বলতে হবে। আপাতত এখানে আমি বলেছি বিএলএ 2, আমাদের প্রতিবেদনে গেছে বিএলএ, তো আমরা আশা করবো এটার উপরে দাঁড়িয়ে আলোচনা হবে। ঠিক আছে, কমপ্লিট, প্লিজ। থ্যাংক ইউ। তো আমি আপনার কথা রেস ধরেই বলছি যে যদি বিএলএ 2, যেটা আমি দেখেছি আপনাদের এখানে এজেন্ট বলে উল্লেখ করা হয়েছে, আপনি প্রতিবেদনটা হ্যাঁ, তো চালিয়ে বুথ দেখবেন। লেভেল এজেন্টই তো বিএলএ। প্লিজ ম্যাডাম, আমাকে কথাটা কমপ্লিট করতে দিন, আদারওয়াইজ আপনি যদি আমার উত্তর দিয়ে দেন তাহলে তো আপনি বিজেপির প্রতিনিধি হয়ে যাবেন, হোয়াট এভার। এজেন্ট বলতে এখানে সুপ্রিম কোর্ট বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানা গেছে, এজেন্ট বলতে যেটা বোঝাতে চেয়েছে, হয়তো যিনি হিয়ারিংয়ে যাচ্ছেন তিনি সাথে একজন সহযোগী নিয়ে যেতে পারবেন, এবং সেটাকে এজেন্ট হিসাবেই অভিহিত করা হয়েছে। যদি সুপ্রিম কোর্ট বিএলএ 2 পরিষ্কারভাবে বলে দিয়ে থাকে তো ইলেকশন কমিশন সেখানে মান্যতা দেবে। এর মধ্যে অসুবিধার কি রয়েছে? এর মধ্যে তো কোনো অসুবিধার জিনিস কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আলটিমেটলি আমরা মেনে নিই। তৃণমূল কংগ্রেস বহু ক্ষেত্রে মানে না, কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা ইলেকশন কমিশন দেখেছি যে বিহারের ক্ষেত্রে যা নির্দেশ ছিল, মাফ করবেন, সেই অনুযায়ী কাজ করেছে। এখন বিষয়টা হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশনের মধ্যে ছিল, আমার মনে হয় সেটারও উল্লেখ করা দরকার, যে এসআইআর শুনানি চলাকালীন রাজ্যের ডিআইজি তাকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে আইন শৃঙ্খলা ব্যবস্থার কোনো রকম ডেটোরিয়েশন যেন না হয়। এটাও আছে, প্রতিবেদনে আছে, এবং এটা নিয়ে আমি প্রদীপ্তর কাছে অবশ্যই এই শুনানি যখন চলছিল, অবশ্যই আছে, এই শুনানি যখন চলছিল, এখনো চলছে, আজও চলেছে, বিভিন্ন জায়গায় গন্ডগোল আমি শুরুতেই মেনশন করেছি। এবং অদ্ভুত ব্যাপার যেটা আমরা দেখছি, দেখুন এই গন্ডগোলগুলো কি নিয়ে হচ্ছে না, ফর্ম 7 জমা দিতে দেওয়া হবে না। আচ্ছা বলুন তো, যে ফর্ম 7 জমা দেওয়া যাবে কি যাবে না এটা কে ডিসাইড করবে? ভারতের সংবিধান ডিসাইড করবে না তৃণমূলের সংবিধান ডিসাইড করবে? আমার কাছে তো একটা ইলেকশন কমিশনের 16ই জানুয়ারির যে নোটিফিকেশন, 16ই জানুয়ারির নোটিফিকেশন ইলেকশন কমিশন পরিষ্কার ক্ল্যারিফাই করছে। ফার্স্ট কোয়ারি ছিল, হাউ মেনি ফর্ম 7 মে বি সাবমিটেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল। একজন ইলেক্টর, একজন ভোটার সর্বাধিক সংখ্যক কতগুলো ফর্ম 7 ইলেকশন কমিশনের কাছে সাবমিট করতে পারেন। এর ক্ল্যারিফিকেশনে ইলেকশন কমিশন পরিষ্কার জানাচ্ছে, কারেন্টলি দেয়ার আর নো সাচ রেস্ট্রিকশন অন নাম্বার অফ ফর্ম 7 টু বি ফিল্ড অর সাবমিটেড বাই অ্যান ইলেক্টর। অর্থাৎ ইলেকশন কমিশন সংবিধান মোতাবেক, আইন মোতাবেক খুব পরিষ্কারভাবে জানাচ্ছে যে ভারতীয় আইনে একজন ভোটার কতগুলি ফর্ম 7 জমা করবেন। আমি এই প্রসঙ্গটাতে এক্স্যাক্টলি আসবো, আমি তার সেই উপর কোনো- প্রতিবেদনেও আসবো, এবং আমি এখানে একটু অ্যাড করি, বিজেপির প্রতিনিধি না হয়েও অ্যাড করি, যে আপনারা আজকে গিয়ে আরো 7 দিন ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সেটার আবেদনও করেছেন। অথচ সেটাও আমি আমরা- বলেছি, আমি অ্যাড করলাম, বিজেপির ঠিক। প্রতিনিধি না হয়েও আমি Thank এটা you. সাপ্লিমেন্ট করলাম। আমি আসবো please। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে আসবো, তার আগে আমি আবারও সুপ্রিম কোর্টের এই প্রসঙ্গ, কিন্তু যারা আজকে সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আনন্দ করতেই পারে, তারা এক সময় যখন সুপ্রিম কোর্টে মামলার পর আধারের সম্পর্কে নির্দেশ এসেছিল, প্রথম দুদিন সবুজ আবির খেলে ফেলেছিল, ঠিক তৃতীয় দিন থেকে বলা শুরু করেছিল যে আধারের সাথে স্বাস্থ্যসাথীটা দিলেও হয় না, কারণ তারা দেখেছিল অর্ডারটা যখন পড়লো, প্রথমেই তো আনন্দ করে ফেলে, অর্ডারটা পড়ার পর দেখলো সুপ্রিম কোর্ট বলেছে যে ঠিক আছে তুমি আধার দিতে চাও দিতে পারো, কিন্তু যেহেতু আধার শুধুমাত্র আইডেন্টিফিকেশন পারপাসে ইউজ করা যেতে পারে আধার অ্যাক্ট অনুযায়ী, আসবো, please। তাই তোমাকে সাথে অন্য কোনো ডকুমেন্টও দিতে হবে। একেবারে শুরুতে আমি বলে নিই, আমি না কোথাও একটু ভুল করছি। সম্ভবত ইলেকশন কমিশনের প্রথম কংগ্রেস যে 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 দাবিটা তুলেছিল, এবং প্রথম দাবির একটা অঙ্গই ছিল, সেটা হলো যে ইলেকশন কমিশন এত তাড়াহুড়ো করেছে, ইভেন বিহারের ক্ষেত্রে আমি তাকে অ্যাটাচ করেই বলছি, বাংলা তো অবশ্যই, যেখানে পরিকল্পনার একটা ব্যাপক অভাব বা ডিসক্রিপেন্সি অফ প্ল্যানিং সেটা আছে, এবং সেটা ডেমনস্ট্রেটিভলি বলা হয়েছে কোথায় কোথায়। এটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আপনারা কোর্টে গিয়েছিলেন। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে
যে আজকে একটা সব কিছুই কোর্টে নয়, আমি তোমার ডিসকাশনটা কোর্টের ওপরে দাঁড়ালেও আমি তোমাকে বাস্তব ক্ষেত্রে বলছি, মানুষ যারা, কোর্ট তো তাদের প্রোটেক্ট করবে। শুধু তাই না, ইলেকশন কমিশন ইনফ্যাক্ট কোর্টে কারো কোনো দলেরই যাওয়ার প্রয়োজন ছিল না, সর্বদল বৈঠক হলে প্রথমেই মিটে যেত। আলটিমেটলি ইউনিল্যাটারালি যে কাজটা করতে গেছে তাতে যে বিপদগুলো আছে সেই বিপদের অঙ্গ হচ্ছে এখানে। দেখো আমি তোমাকে বলি, খুব ডিফিকাল্টলি যদি ইভেন রিলেটিভ থিওরিতেও কেউ যায় আইনস্টাইনের, তাতেও দেখবে এই 9 বার ডিপারচার এত বড় একটা কর্মক্ষেত্রে হয় না। একেবারে শুরু হয়েছিল আধার কার্ড থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে, তুমি তারপরে দেখছো একদম শেষে মাধ্যমিকের কার্ড, সো কল সেকেন্ডারি সার্টিফিকেশন। আমি বলতে চাইছি এই 9টা ডিপারচার এটা স্পষ্টভাবে প্রমাণ করেছে সেদিন যারা কংগ্রেস সহ অন্য বিরোধী দল যারা প্রশ্নগুলো তুলেছিল একের পর এক আনফোল্ডেড হয়েছে, এস্টাবলিশ করেছে, সততা সেখানে প্রমাণ হয়েছে। এবং আমরা যেটা পারসিভ করেছিলাম সাধারণ মানুষের জন্য একটা হাহাকার তৈরি হবে, একটা ব্যাপক হতাশা তৈরি হবে এবং হেনস্থা তৈরি হবে। তাতে কি হয়েছে আমার নতুনভাবে কিছু বলার নেই, মানুষ জানে, এয়ার টাইম নেব না। আজকেও বিভিন্ন ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে, দেখো একটা সময় বিএলএ 2 এটা নিয়ে একটা ব্যাপক একটা ধারণার অভাব তৈরি হয়েছিল বা ধারণার ভিন্নতা তৈরি হয়েছিল। আজকে বিএলএ 1 and 2, স্পেশালি বিএলএ 2 সার্টিফাই করতে পারবে। ইনফ্যাক্ট যে মানুষটাকে সার্টিফাই করতে পারবে তার কারণ তার তো বেসিক হক আছে, তাকে ওখানে অ্যাপয়েন্ট করছে, রেসপন্সিবল একটা পার্টি অ্যাপয়েন্ট করছে, সে সেখানকার, সে চেনে, এবং তার পক্ষে এটা সার্টিফাই করা খুব ইজি। মানে আমি বলতে চাইছি ডেমোক্রেটিক ফরমেশনটা এটাই হয় যে পলিটিক্যাল পার্টি শুধু না, সাধারণ মানুষকে নিয়ে একটা বিস্তার তৈরি করা। ইসিআই সেটা করেনি, আর করেনি বলে আমি শেষ লাইনে তোমাকে এটা বলি, শ্রমিক ভট্টাচার্যের বিজেপি সভাপতি মাননীয় শ্রমিক বাবুর শেষ বিবৃতিগুলো দেখেছো, যেখানে সরাসরি ইসিআইকে উনি দায়ী করছেন, জাজমেন্ট করবার চেষ্টা করছেন। এক্স্যাক্টলি, গণেশ কুমারকে দেখতে হবে, অরিজিৎ সম্ভবত এটা ভুলে গেছে। প্রদীপ, তো আজকে তোমাদের খুব আমরা উচ্ছ্বসিত দেখলাম, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, তারা যে প্রেস কনফারেন্স করেছেন, পার্থভৌমিক যে প্রেস কনফারেন্স করেছেন সেখানেও কিন্তু যে প্রশ্নটা অরিজিৎ বাবুরা তুলছেন, অরিজিৎ বাবুদের নানান প্রশ্ন আছে। তার মধ্যে শুরুতেই ওরা তো নিজেরাই বলেছে ইসিআই এর মুখপাত্র ওরা নয়, বরং ইসিআই ওদের মুখপাত্র হয়ে কাজ করছে, এটা বারবার আমরা বলার চেষ্টা করেছি। দেখো, ইললজিক্যাল যে কাজ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে করা হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেখানে আজকে পরিষ্কার আদালত জানিয়ে দিয়েছে তোমাদের ইললজিক্যাল ইরশনাল কাজ আর তোমরা করো না বাবা, মানুষকে এত শায়েস্তা করো না, আপকিবার দোষো পার হয়নি বলে। আজকে অরিজিৎ শুরু করলো বিহার থেকে, বিহারের কনটেক্সটে, বিহারের নোটিফিকেশনের কনটেক্সটে এসআইন নিয়ে আলোচনা করতে গিয়ে ও বললো। তাহলে অরিজিৎ যেটা মিস করে গেল, সেই বিহারেই তো একজন ব্যক্তির 10খানা ফর্ম 7 জমা দেওয়ার অধিকার ছিল, তাহলে সেটাতে হঠাৎ করে কেন ওরা বললো দেয়ার ইজ নো কারেন্ট লিমিট? এটা চেক করে নিতে পারে যে কেউ। বিহারের যখন এসআইআর রুল তৈরি হয়েছে, বিহারের ক্ষেত্রে একজন ফর্ম জমা করতে পারবে ম্যাক্সিমাম 10টা ফর্ম 7। তাহলে হঠাৎ করে এক্ষেত্রে কেন এটা পাল্টে গেল? আমরা আমাদের টুইটারে সেই কথা বলেছি যে ওরা বেন্ড তো শুধু মানে কিভাবে যে হলো তা জানি না, কিন্তু ওরা পুরোপুরি বিজেপির হাতকে শক্ত করতে ইলেকশন কমিশন বোধহয় নেমে পড়েছে। আর এটা একটা দিক দিদি, আর একটা দিক হচ্ছে হিন্দুদের নাম বাদ দিচ্ছে। হিন্দুদের নাম বাদ দেওয়ার জন্য বিজেপির নেতারা পৌঁছে যাচ্ছে, যেটা বাঁকুড়ার সুভাষবাবু বললেন আমাদের লোকরা গেছিল, আমাদের লোকরা গেছিল। হ্যাঁ গেছিল তোমাদের লোকরা, সেখানে নাম হচ্ছে কাদের? যে না হিন্দুদের, তারা নাকি নট ইন্ডিয়ান সিটিজেন, সেখানে লেখা আছে নট ইন্ডিয়ান সিটিজেন। তার মানে বিজেপি হিন্দুদের নিজেদের খাত্রেমে রাখছে, হিন্দুদের প্রোটেকশনের নামে হিন্দুদেরকে সব থেকে বেশি বিপদে ফেলছে বিজেপি। তার মানে তুমি ঘুরিয়ে সিএএ, ঘুরিয়ে এনআরসিটাকে লাগু করার জন্য, নিজেদের আইনটাকে সুরক্ষিত করার জন্য বিজেপি তুমি ওই ফর্ম 7 নিয়ে চলে যাচ্ছ, যে ফর্ম 7 সব হিন্দুদের নাম ওখানে রয়ে যাচ্ছে। সৈকত, তৃণমূল কংগ্রেস এটাকে নিজেদের নৈতিক জয় হিসেবে দেখাচ্ছে, এবং পয়েন্ট বাই পয়েন্ট যদি আমরা দেখি যে এই দাবি ডেফিনেটলি সবার তরফ থেকেই অল্প বিস্তর ছিল, কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট এই বিষয়গুলোকে কোর্টের গোচরে আনা। না, বিষয়টা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের যে রায় এসছে তার পুরো কপি এখনো আসেনি সামনে, পুরোটা এলে বোঝা যাবে। আমরা এর আগে আধারের ঘটনা যেটা বিজেপি প্রতিনিধি বলেছেন বা এসআইআর নিয়ে বিহারের যে রায়, তাতে আমরা দেখেছি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, এবং ইলেকশন কমিশন বলুন, বিচার ব্যবস্থা বলুন, সবটার ক্ষেত্রে একের পর এক যে সুপ্রিম রায়গুলো এসছে, কোথাও না কোথাও সবটা সাধারণ মানুষের পক্ষে ভালো হয়েছে এমনটা নয়।
আজকের আলোচনার যে সাবজেক্ট তাতে আমার প্রথমে কোথাও না কোথাও মনে হয়েছে যে একটা ওই টার্গেট থাকে তো, যে কোনো একজন মাস্টারমশাই ছাত্রকে টার্গেট দিয়েছে যে 1 কোটি নাম বাংলাতে বাদ দিতে হবে, এই 1 কোটি যে কোনোভাবে ম্যানেজ করতে হবে, এমনি নর্মাল পদ্ধতিতে হলো না, তার ফলে আরও বেশি করে লোককে হ্যারাস করো যাতে কোনোভাবে ডকুমেন্টেশনের সমস্যা হয়। আমার বক্তব্য হচ্ছে, তৃণমূলের প্রতিনিধি বললেন হিন্দু নাম বাদ যাচ্ছে, হিন্দু মুসলমান বুঝি না, গোটা রাজ্য জুড়ে গরিব প্রান্তিক মানুষ কাদের সমস্যা হয় বেশি এই ডকুমেন্টেশনে? গরিব মানুষদের, পরিযায়ী শ্রমিকদের, প্রান্তিক মানুষদের। সে তার ধর্ম হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু এই মানুষগুলোকে হ্যারাস করার পরে আজকে বিজেপির প্রতিনিধি নিজে মুখে যতই বলুন যে ইলেকশন কমিশনের প্রতিনিধি উনি নন, গোটা রাজ্য জুড়ে তো বিজেপি রাস্তায় নেমে গেছে ইলেকশন কমিশনকে ডিফেন্ড করবার জন্য। বিরোধী দলনেতা বলছেন কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। তাহলে এই যে স্বনামধন্য সমাজের ব্যক্তিত্বরা, গরিব মানুষরা বারে বারে দৌড়চ্ছে, হ্যারাস হচ্ছে, এদেরকে মুখে কার্বলিক অ্যাসিড জেলে দেওয়ার কাজ বিজেপি করেছে। বলা হচ্ছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা। আজকে বিজেপিকে তো এই উত্তর দিতে হবে। গোটা রাজ্য জুড়ে যে বিশৃঙ্খল অরাজকতা তৈরি হয়েছে, এটা কি আদতে এসআইআর এর টার্গেট, নাকি এই রাজ্যে এই যে তৃণমূল বিজেপির উল্লাস? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, আচ্ছা আমি বলছি 10টা হোক আর আনলিমিটেড হোক, তৃণমূলের দলের একজন দায়িত্বশীল সাংসদ প্রকাশ্য সভায় অন রেকর্ড এই কথা বলছে, হিংসাতে উস্কানি দিচ্ছে, বলছে ডিজে বাজিয়ে দেখানো হবে। তারপরে ইলেকশন কমিশন এখন অব্দি কেন একটা এফআইআর করেনি? বিডিও অফিস ভাঙচুর করলো তৃণমূলের চাকুলিয়ায় এমএলএ, কেন আজ অব্দি তার বিরুদ্ধে ইলেকশন কমিশন ব্যবস্থা নিল না? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলছি, এই যে জ্ঞানেশ কুমারের রিক্রুটমেন্টের প্রথম দিন থেকে আমরা কলকাতা টিভিতে বহুবার আলোচনা করেছি, আমরা সেদিনই বুঝেছিলাম যে সংবিধান প্রদত্ত একটা চেয়ারে বিজেপির এক ক্যাডার বসে রয়েছে, আরএসএস এর এক ক্যাডার বসে রয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেভাবে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ঠেলে দেওয়া হলো, আজকে সুপ্রিম কোর্টের রায় এসছে। নিশ্চিতভাবে ধন্যবাদ জানাবো যে মাননীয় বিচারপতিদের যারা এই অবজারভেশন দিয়েছেন, কিন্তু আমাদের আশঙ্কার মেঘ এখনো আছে। যেভাবে হাজার হাজার মানুষ, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা সীমান্ত এলাকায় তাদেরকে বেছে বেছে হ্যারাস করা হচ্ছে বুথে বুথে, সেখানে সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হচ্ছে। জনরোষ আটকানোর ক্ষমতা এই রাজ্যের সরকারের নেই। বিজেপি পালিয়ে বেড়াচ্ছে, মুখ লুকোনোর চেষ্টা করছে। ফেব্রুয়ারির 22 তারিখ নোটিফিকেশন জারি করে মানুষ যদি একজনও ভোটাধিকার হাতছাড়া হয়, তাহলে কিন্তু গ্রামে গ্রামে গণ আন্দোলন তৈরি হবে, তার রোখার ক্ষমতা আমি আসবো, দিদি একটা মোদির ব্রেক থাকবে। আমাকে নিতেই হবে, ছোট্ট একটা বিরতির পর এর প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। এরই মধ্যে আমরা দেখলাম যে দিকে দিকে অশান্তি অব্যাহত, ফর্ম 7 জমা নিয়ে অশান্তি, বিএলওদের একের পর এক ইস্তফা। দেখুন। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে আজও অশান্তি, জেলায় জেলায় বিক্ষোভ, ভিডিও অফিসে উত্তেজনা, উত্তর থেকে দক্ষিণবঙ্গ একই ছবি জেলায় জেলায়। হয়রানি হচ্ছে সাধারণ মানুষের, এই অভিযোগে জঙ্গলমহলেও তীব্র ক্ষোভ। আজ এ নিয়েই কমিশনকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর এর নামে এই হেনস্থা যাতে বন্ধ হয় তার দিকে নজর দিতে বলা হয়েছে। তৃণমূলের মতে তারা যে কথা বলে আসছিল তাই হুবহু নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আজকে মহামান্য সর্বোচ্চ দেশের আদালত আমাদের প্রত্যেকটা দাবি, নেত্রী যা চিঠি লিখেছিলেন, নেতা আমাদের যা দাবি জানিয়েছিলেন, তা প্রত্যেকটা মানে যাকে বলে পয়েন্ট টু পয়েন্ট করে বলেছেন যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস যেগুলো দাবি করছে এসআইআর নিয়ে সেগুলোই ঠিক। এদিনই তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে কমিশনে দরবার করে রাজ্য বিজেপি। তাদের অভিযোগ, বিভিন্ন জায়গায় ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না, কাজে বাধা দিচ্ছে তৃণমূল, তাই ওই সময় 7 দিন বাড়ানো হোক। হচ্ছে পড়ে পাওয়া 14 আনা, পিসির সাম্রাজ্যে এসে ক্ষমতা দেখেছে আর অর্থ দেখেছে, তো এই সমস্ত কথাবার্তাই তার কাছ থেকে প্রত্যাশা। এসআইআর নিয়ে যখন আজও তৃণমূল বিজেপি সংঘাত অব্যাহত, তখন শুনানিতে ডাকা হয়েছে নওশাদ সিদ্দিকীকে। আতঙ্কের পরিবেশ যেটা তৈরি করা হচ্ছে সেটা বন্ধ করা হোক। আমি কিন্তু আতঙ্কিত নয় আমার কাছে নোটিশ এসেছে বলে। বানান বিভ্রাট বা বাবা মায়ের নাম বিভ্রাটে এর আগেও নোটিশ পাঠানো হয়েছে অনেককে। মায়ের সঙ্গে বয়সের তফাৎ কম থাকায় নোটিশ গেছে অমর্ত্য সেনের কাছেও। এই বিভ্রাটে কমিশনকে নজর দিতে 31শে ডিসেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে আর্জি জানিয়েছিলেন অভিষেক। ছুটে গিয়েছিলেন দিল্লিতে, কিন্তু তখন কোনো সদুত্তর দেননি জ্ঞানেশ কুমার। তা নিয়ে সোচ্চার হয়েছিল তৃণমূল, এদিন আবার সোচ্চার হলো তারা। কলকাতা টিভি। প্রদীপ, একটু আগে অরিজিৎ বাবু যেটা বলছিলেন যে এখনো দিকে দিকে যে অশান্তি হচ্ছে এবং ফর্ম 7 জমা দেওয়া নিয়ে যে টানাপোড়েন, আজকে বিজেপি তারা আবেদন করেছে নির্বাচন কমিশনের কাছে যে আরো 7 দিন যাতে সময়সীমা বাড়ানো হয়।
না দেখো, কিছুক্ষণ আগে সৈকত যে কথাটা বললো, যে গণ আন্দোলনের কথা বললো, যে প্রান্তিক মানুষের মানে যেভাবে তাদের হয়রানি করা হচ্ছে, তাদের যে ক্ষোভ, সেই স্বাভাবিক স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন যখন হয়ে যাবে তখন অবশ্যই সেটা একটা দিক, কিন্তু পুলিশের প্রশাসনের দায়বদ্ধতা যে পুলিশ সেই কাজগুলো সমান্তরাল ভাবে করছে। কিন্তু বিজেপির যে উস্কানিমূলক রাজনীতি, এবং তুমি কিছুদিন আগে যে কোনো এই BLA 2 নিয়ে যখন ইস্যু চলছে যে BLA 2রা কেন সঙ্গে যেতে পারবে না, যে কোনো মুখপাত্রের বক্তব্য বিজেপির তোমার চ্যানেলে তুমি খুলে দেখে দাও, তারা বলছে কেন যাবে, কি দরকার যাওয়ার, তারা কি রাজনৈতিক নাকি, পিছন পিছন ছুটে গিয়ে ভয় দেখাবে নাকি? আজকে কি দেখালো তাহলে সুপ্রিম কোর্ট কি সেই ভয় দেখানোর স্বীকৃতি দিল নাকি? সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিল মানুষের গণতান্ত্রিক আন্দোলনের, গণতান্ত্রিক অধিকারের। যেভাবে BLA 2রা তাদের দায়বদ্ধতা পালন করে, সেটা তো শুধু CPM, তৃণমূল বা কংগ্রেস একা করছে না, করছে তো সঙ্গে বিজেপিও। তা বিজেপি কেন সেই প্রচারটা করছিল যে তৃণমূল এখানে ভয়ের রাজনীতি করছে বলে BLA 2দের পাশাপাশি রাখার চিন্তা করছে? আজকে আমরা সেই ভয়ের কথাটা কেন যাব যেখানে দায়বদ্ধতার কথা আসছে, মানুষকে সহযোগিতার কথা আসছে? আজকে 60 বছরের ওপরে যারা রয়েছেন, কেউ অক্সিজেনের মাস্ক নিয়ে যাচ্ছেন, কেউ যাচ্ছেন হাটে স্ক্র্যাচ নিয়ে, কেউ বিভিন্নভাবে হয়রানি হচ্ছে সেই গরিব মানুষদের, সেই বয়স্ক মানুষদের, তাদের সঙ্গে। তাহলে তাদের জন্য কেন ন্যূনতম ব্যবস্থাপনাটাও ইলেকশন কমিশন করবে না? এবং অরিজিৎ বাবু, এটা যেমন এটা ঠিক যে এটা এমন একটা প্রসেস, দু রকমেরই যুক্তি আছে, যে এমন একটা প্রসেস যেখানে দাঁড়িয়ে যাদেরই নামের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে তাদেরই ডাকা হচ্ছে। কিন্তু অমর্ত্য সেন যিনি ভারতরত্ন, অমর্ত্য সেন ছেড়ে দিন, স্বপন দাশগুপ্ত আপনার দলের নেতা, প্রাক্তন সাংসদ, না, আমরা তো কখনো ইলেকশন কমিশনের কাছে এই জাতীয় অন্যায় দাবি করিনি যে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হলে বা অন্য কোনো রকম ডেজিগনেশন থাকলে বিজেপির তাকে SIR এর তলব করা, শুনানিতে তলব করা যাবে না, এই জাতীয় অদ্ভুত মানে অনৈতিক কথা বিজেপির লোকেরা কোনো নেতার মুখ থেকে অন্তত বেরোয়নি। এখন বিষয়টা হচ্ছে স্বপনদেব কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকতেই পারে, তাকে ইলেকশন কমিশন ডাকতেই পারে, সেটাকে রিজলভ করে ওনার নাম উঠবে, অসুবিধার কি রয়েছে? বিষয়টা যেটা খুব একটা জিনিস আমি একটু ফিরে যাই, যেটা আমাদের প্রদীপ্তবাবু বললেন যে এখানে একটা মডিফিকেশন নাকি হয়েছে, যে বিহারে 10টা করেছিল। আমি একটু ওনাকে শুধরে দিতে চাই, আমি এই জন্যই হাতে করে একটু ম্যানুয়ালের ওই পেজটা নিয়ে এসেছিলাম, আর ম্যানুয়ালটা 23 সালের, হ্যাঁ, 24 বা 25-এর নয়, যেখানে খুব পরিষ্কার বলা হয়েছে অ্যাজ পার ম্যানুয়াল অন ইলেকটোরাল রোল 2023, 2023 থেকে, প্লিজ শুনে নিন, একটু কারেকশন হয়ে যাবে আপনারও, পরবর্তী ইয়েতে ভুল হবে না, যে 2023 থেকে টিল ডেট আজকের দিন পর্যন্ত যে কোনো ইলেক্টর, ভোটার, কমন ভোটারের কোনো দিনই ফর্ম 7 সাবমিট করার উপরে কোনো সিলিং কোনো দিন ছিল না। যেটা বিহারেও ছিল, এখানেও আছে, সেটা হচ্ছে কোনো এজেন্ট, কোনো পলিটিক্যাল এজেন্ট ফর্ম কালেকশন এবং সাবমিশন একদিনে ম্যাক্সিমাম 10টা ওখানেও ছিল। ইলেকশন কমিশন ঠিক তার পরবর্তী কোয়ারিতে ওই একই সার্কুলার উল্লেখ করে পশ্চিমবঙ্গের জন্য একই কথা বলেছেন, যে এখানে BLAs আর পারমিটেড টু কালেক্ট অ্যান্ড সাবমিট 10 অ্যাপ্লিকেশনস ইন আ ডে ডিউরিং ডিভিশন পিরিয়ড। আমি এখানে একটা কথা বলি, জাস্ট খাতড়ার যে ঘটনা ঘটেছিল, 3000-এর ওপর ফর্ম 7 একটা গাড়ি থেকে, এবং সেটা আপনারাই, সুভাষ সরকার তিনি অ্যাডমিট করেছেন যে আপনাদের লোক। ঠিক, না, আমরাই অ্যাডমিট করছি, আমি বলছি এখানে চ্যানেলে বসে আমাদের লোক 100%। এবং আজকেও আসানসোলে বিজেপির জেলা সভাপতির গাড়ি ভেঙে সেখান থেকে প্রায় 6-7 হাজারের কাছে ফর্ম বার করে নিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কেন? আপনি খাতড়ার কথা তুললেন, ঠিক কথা তো। আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ায় আইন আমাদের অ্যালাউ করে, আমরা মানে কারা? ভারতীয় জনতা পার্টির যারা সদস্য তারা নয়, শুধু কমন পিপল এবং BLAরা, তাদের আইন অ্যালাউ করছে ফর্ম 7 সাবমিট করার। যে ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ হয়েছে, আইন সাধারণ মানুষকে এবং BLAদের এই অধিকার দিচ্ছে যে কোথাও কোনো ডিসক্রিপেন্সি নজরে এলে সেটা ইলেকশন কমিশনের কাছে ফর্ম 7-এর মাধ্যমে নজরে আনার। আচ্ছা, একটা কথা বলুন তো, ফর্ম 7-এর মাধ্যমে কি কারোর নাম কাটা যায়? ফর্ম 7 তো নাম কাটার ফর্ম নয়। ফর্ম 7 ডিসক্রিপেন্সিটাকে ইলেকশন কমিশনের কাছে ফরওয়ার্ড করা হবে, ইলেকশন কমিশন সেটাকে স্টাডি করার পর, হিয়ারিংয়ের পর যদি দেখা যায় যে কোনো প্রবলেম নেই, তো নাম কাটা যাবে না। কিন্তু এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, ইকুয়ালিটি বিফোর ল আন্ডার আর্টিকেল 14, যে আমি আমার সংবিধান আমাকে যে অধিকার দেয় আমি সেটা অ্যাপ্লাই করতে পারবো না? দিনের পর দিন যখন আমাদের এজেন্টদের, আমাদের দলীয় কর্মীদের এবং সাধারণ মানুষকে, তৃণমূলের কর্মীরা এই ফর্মগুলো জমা দিতে প্রত্যেকটা BDOতে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা মহকুমা অফিসে বাধা দিচ্ছে, তখন আমরা বাধ্য হয়ে একসাথে সেই ফর্মগুলোকে কালেক্ট করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে যেতে বাধ্য হচ্ছি। অরিজিৎ, আমি আসবো এখানে। আমার প্রদীপ্তর কাছে সংক্ষেপে একটা প্রশ্ন, যে প্রদীপ্ত যখন BLA 2দের উপস্থিতি নিয়ে যেটা বিজেপির তরফ থেকে বারবার যেটা আপত্তি জানানো হচ্ছিল, নির্বাচন কমিশনের আগে যেটা শুনতে চায়নি, এটাও তো প্রশ্ন যে BLA শাসক দলের, বিশেষ করে শাসক দলের যারা BLA,
তাদের একাধিক জায়গায় যে হাই হ্যান্ডেডনেস দেখা গেছে, সেখানে হিয়ারিং এর সময় অনভিপ্রেত ঘটনা, সেটাও তো তোমাদের সেটা কি তোমরা এনশিওর করতে পারবে? সেটা না, কি তোমরা আমরা assure করতে আমরা পারবে? আমাদের বিএলএদের একদম সভা থেকে পরিষ্কার বক্তব্য দেওয়া আছে, আমাদের মিটিং থেকে বক্তব্য দেওয়া আছে যে মানুষকে সহযোগিতা করতে হবে, মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে। তাহলে ভয় দেখাচ্ছে তো বিজেপি, বারংবার ভয় দেখাচ্ছে। আর ওই যে যেটা বললো সৈকত, যে টার্গেট সেট করে দেওয়া আছে, মহকুমা অফিসের সামনে বসে লাঠি চালাচ্ছেন, ইট মারছেন, আর আপনি বলছেন বিজেপি ভয় দেখাচ্ছে। তুমি থামো, আইনটা ভাঙছে কে? এই তো কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল। আইনটা কে ভাঙছে? আমি কিন্তু কিছুক্ষণ আগে জাস্ট একটা আজকে বিহার বলেছিলাম, আজকে 4 জায়গায় আপনি আপনারা বিজেপির গাড়ি ভেঙেছেন। আমরা ইলেকশন কমিশনের লোকের সাথে দেখা করতে যেতে পারবো না। আপনাদের অনুমতি নিতে হবে। উত্তর নেই প্রদীপ। এই হচ্ছে বিজেপির রেসিপি না, আমাকে বলতে হবে। তোমরাও কি এই নিশ্চয়তা দিতে পারো যে হিয়ারিং এর সময় তোমাদের বিএলএ টুরা তারা সেটা ভন্ডুল করে দেবেন না? কিছু মন পছন্দ না তাহলে ইলেকশন কমিশন কে? ইলেকশন কমিশন কি ভারত সরকারের বা ভারতের বা কার? ইলেকশন কমিশনের কোনো দায়বদ্ধতা নেই। আমরা এরকম করব, হয়ে যাবে যা খুশি। মানে বিজেপি সবথেকে বেশি শক্তিশালী দল হয়ে গেলে কি করলো? প্রশাসনটা কার হাতে? ওই দেখো আবার ডিস্টার্ব করে। এক এক করে অরিজিৎ এক সেকেন্ড, আপনি যখন বলছিলেন আমি ওকে থামিয়েছিলাম। আমি শুধু বিহার উল্লেখ করতেই আমাকে নীতি নৈতিকতা শিখিয়ে দিল, আর এখন সারাক্ষণ বকে যাচ্ছে। প্লিজ পয়েন্টে এসো। আমরা পয়েন্টেই যখন থাকছি যে আমাদের বিএলএ টুদের ভোট অধিকার রক্ষার দায়বদ্ধতার কথা আমরা মানছি, সেইখানে বিজেপি যখন টায়ার জ্বালিয়ে কাজগুলো করছে, বিজেপি যখন বিভিন্ন জায়গায় বিডিও অফিস ঘেরাও করছে, বিজেপি পুলিশের ওপর অত্যাচার করছে, সেগুলো নিয়ে বিজেপি কথা বলবে না? আর যেই হোক, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক বা যে কেউ দলের হোক, তারা যদি কোনো অশান্তি করে গণতান্ত্রিক অধিকারের বাইরে, তাহলে সেগুলোকে অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবে। চন্দনদার কাছে আসবে। চন্দনদা, অসংখ্য পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং প্রতিদিন একটা অপটিক তৈরি হচ্ছে যেখানে ব্লাড শেড, যেখানে রক্তক্ষয়ী প্রতি মুহূর্তে, এবং তার জন্য সাধারণ মানুষের ভোগান্তি, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। দেখো, প্যারালালি দুটো জিনিসকে বুঝতে হবে। এই যে এন্টায়ার সিস্টেম ইসিআই চালিয়েছে এবং এতদিন ধরে বিজেপি তার ক্লেমেন্ট হয়ে দাঁড়িয়েছিলেন, এখন হয়তো ডিস্টেন্স তৈরি করছেন, বাস্তব চরিত্র হচ্ছে এই ঘটনার পরিকল্পনার অভাব ছিল এবং তারপরে কি রেকটিফাই হয়েছে আমি প্রথম স্পেলে বলেছি, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটু স্ট্যাটিস্টিক্স দেখে নেওয়া যাক। পশ্চিমবাংলায় বিএলএ 2 তৃণমূল অ্যাবসলিউট বিএলএ 2-কে রিপ্রেজেন্ট করেছে, অর্থাৎ 100%। আমি যেহেতু কোনো ক্ষেত্রে বলবো 110% or 12%, কখনো হয়তো এর বাইরেও ঢুকেছে। সেকেন্ড হচ্ছে বিজেপি 72%। তার মানে তোমাকে অরক্ষিত জায়গাটাও কিন্তু রয়ে গেছে একদম স্ট্যাটিস্টিকলি, সেটার পরিমাণটা প্রায় 28% পাই দিবে। আমরা পিছিয়ে আছি, কমিউনিস্টও পিছিয়ে আছি। এখন প্রোটেকশনটা দেবে কে? আমরা ধরেই নিচ্ছি ওই 30% যেখানে একটা গ্যাপ ছিল, সেখানে বিজেপি সেখানে তৃণমূল রিপ্রেজেন্ট করছে, প্রোটেকশনটা তারা দেবে, তার তো অফিসিয়াল দায়বদ্ধতা আছে। কিন্তু দেখা যাচ্ছে সারা পশ্চিমবাংলা জুড়ে, মৌপি আমি তোমাকে পরিষ্কারভাবে বলি, আমরা বেশ কয়েকবার মুখ্য নির্বাচনী অফিসারের সাথে এখানে দেখা করেছি, কমিশনারের সাথে, এবং আমরা দেখেছি এই মুভমেন্ট, তুমিও জানো কী ধরনের বিএলও মুভমেন্ট। একটা পার্ট অফ বিএলও মুভমেন্ট আর একটা পার্টে বিএলএর বিভিন্ন জায়গায় অবস্ট্রাকশন করা। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে জোর করে তো কিছু করানো যাবে না, এটা তো স্বাভাবিক আইন শৃঙ্খলা, তার পরিপ্রেক্ষিত অবস্থাকে মোকাবিলা করতে হবে। আজকে তুমি বিভিন্ন জায়গায় শুধু দেখছো, এখানে শুধু দেখছো কেন? তুমি চাকুলিয়া দেখো, চাকুলিয়াতে এই রক্তক্ষয়ী ঘটনাটা ঘটলো কিভাবে, কেন? আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ প্রশাসন বিএলএ 2 দায়িত্ব তারা পালন করুক, তারা তৃণমূল হোক, কিন্তু মূলত যে জায়গাটার দায়িত্ব পালন করবার জন্য আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলার দায়বদ্ধতা রাজ্য সরকারের, এবং রাজ্য সরকার সে দায়বদ্ধতা থেকে যদি পিছিয়ে আসে তাহলে এই প্রশ্নগুলো থাকবেই। এই প্রশ্নগুলো থাকবে সবার ক্ষেত্রে। আমরা চাই মানুষ না ভুগুক, আর সেই মানুষের ভোগান্তির মধ্যে থেকে রাজনৈতিক দলের হতাশাও প্রমাণ হচ্ছে। আমার 3টে বিষয় খুব গুরুত্বপূর্ণ বলার। এক হচ্ছে এই ফর্ম 7-কে কেন্দ্র করে যে ছবি তৈরি করা হচ্ছে, এটা কোথাও না কোথাও মনে হচ্ছে সংগঠিতভাবে অরাজক পরিস্থিতি তৈরি করবার একটা চেষ্টা হচ্ছে। কেন বললাম এ কথা? তার কারণ ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে এই অভিযোগগুলো করছে যে তাদের বিএলএ এজেন্ট বসতে দেওয়া হয়নি, তারা কেন কোর্টের দ্বারস্থ হচ্ছে না, কেন ডিএম কিংবা প্রশাসনিক ইলেকশন নির্বাচন কমিশনের কাছে গিয়ে এই অভিযোগ জানাচ্ছে না? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ভারতীয় জনতা পার্টি 2014 সালের পর আজ অব্দি কেন বিধানসভা ভিত্তিক মৃত এবং ভুয়ো ভোটারের তালিকা নিয়ে নির্বাচন কমিশনের কাছে আমরা যখন বান্ডিল নিয়ে জমা দিতাম কেন যাইনি? আর এই এত কিছু তৈরি হতো না যদি সেন্সাসের পরে এসআইআর এর দিকে যাওয়া হতো। সেন্সাসকে স্থগিত করে এসআইআর করবার পদ্ধতি এবং যে পদ্ধতিগত অরাজক একটা অপ্রস্তুত সিচুয়েশনের মধ্যে নির্বাচন কমিশনকে ঠেলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির ভূমিকা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কেন্দ্রের শাসক দল, রাজ্যের প্রধান বিরোধী দল
কেন এই রাজ্যের মাটিতে এসআইআর এর হ্যারাসমেন্ট নিয়ে একটা প্রতিবাদ সভা করছে না? তাহলে কি বাঙালির হ্যারাসমেন্টে তারা আনন্দিত হচ্ছে? পুরো ফর্ম 7 কে কেন্দ্র করে তৃণমূল গার্ড করছে, বিজেপিকে আটকাচ্ছে, একটা ধ্বংসাত্মক রাজনীতি চলছে। তৃণমূল চাইছে মৃত ভোটার, ভুয়ো ভোটার বাঁচিয়ে রাখতে, আর বিজেপি চাইছে ফর্ম 7 জমা দেওয়ার মধ্য দিয়ে প্রান্তিক গরিব, পরিযায়ী শ্রমিক, মতুয়া এবং সংখ্যালঘুদের বেছে বেছে নাম বাদ দিতে। এই হচ্ছে মূল ঘটনা। এর মাঝখানে দাঁড়িয়ে অদ্ভুত একটা কমিক ছবি, তৃণমূলের ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি প্রেস কনফারেন্স বললেন সুপ্রিম কোর্ট কোর্ট আনকোর্ট তৃণমূলের সব দাবি মেনে নিয়েছে। সুপ্রিম কোর্ট তো এর আগে এই রাজ্য সরকারকে বারবার অনেক কিছু কথা মানতেই বলেছিল। ডিএ মামলা হতে পারে, কিংবা এসএসসি মামলা হতে পারে, 26,000 চাকরি বাতিলের তালিকা হতে পারে, গ্রুপ সিডির তালিকা হতে পারে, তার বেলা কিন্তু তৃণমূল কোর্টের রায় মানেনি, আজ অব্দি তালিকা দেয়নি। এমনকি তৃণমূলের কর্মী খুন হয়ে যাওয়ার পর তাকে ক্ষতিপূরণ দেওয়া, অম্বিকেশ মহাপাত্র ক্ষতিপূরণ দেওয়া, বারে বারে হাইকোর্ট বলেছে ক্ষতিপূরণ দিন। সেই ক্ষতিপূরণের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার আইনের কথাও মানতে চায়নি, বারে বারে ডিভিশন বেঞ্চে গেছে। স্বাভাবিকভাবে কোর্টের রায় কতটা তৃণমূল মারে আর কতটা ইলেকশন কমিশনকে ভরসা করে বিজেপি এই রাজ্যে ক্ষমতা দখল করতে চাইছে, বাংলার মানুষ বুঝতে পারছে। এই বিভ্রান্তি, হ্যারাসমেন্টের দায় তৃণমূল, বিজেপি কেউ এড়াতে পারবে না। আমি এখানে একটু শোনাবো বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি আজকে আবারও কড়া বার্তা দিচ্ছেন। তিনি বলছেন যে নো এসআইআর, নো ভোট। যে এই ধরনের বিষয়গুলো মানুষের সামনে আসুক এবং সবাই এগুলোকে স্বাগত জানাবে। 40 বছরের দাদু আর তার 22 বছরের নাতি, এই দাদু আর নাতির দুজনকেই সামনে আনা দরকার, শুনানির প্রয়োজন আছে, কিন্তু সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয়। যেভাবে আজকে তৃণমূল কংগ্রেস বিডিও অফিস অবরোধ করলো, যেভাবে ইয়ারোদের আটকানো হলো বা বিভিন্ন জায়গায় তাদের বাধ্য করা হলো ফর্ম না নেবার জন্য, যেভাবে বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হলো আসানসোলে, যেভাবে আমাদের বিধায়ক অশোক কীর্তনিয়াকে উন্মত্ত মানুষ ঘিরে ধরল, এগুলো কিভাবে চলবে? নির্বাচন কমিশনকে এদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে। যদি রাজ্য পুলিশ না পারে, প্রয়োজনে সিআইএসএফ কে দিয়ে করাতে হবে, তবে এসআইআর করতেই হবে। নো এসআইআর, নো ভোট, এটাই আমাদের বক্তব্য। প্রদীপ্ত ঠিকই বলছে, নো এসআইআর নো ভোট বলতেই পারে, কিন্তু 2002 সালের যে কিন্তু একটু আগে অরিজিৎ দাও যেটা বললেন, সুপ্রিম কোর্ট কিন্তু একই সঙ্গে রাজ্যকে নির্দেশ দিয়েছে এসআইআর প্রক্রিয়া ওই যে দেখা যাচ্ছে চলাকালীন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা এনশিওর করা হয়। ওই যে দিদি দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এনশিওর করার প্রক্রিয়া, এর সঙ্গে ওই যে পুলিশ আবার বিভিন্ন জায়গায় দেখা গেছে, চাকুলিয়ায় দেখা গেছে, বলছি তো সেখানেও দেখা গেছে, অবশ্যই দেখা গেছে। বেলডাঙ্গার পরিস্থিতি আলাদা, বেলডাঙ্গা এসআইআর সঙ্গে সম্পৃক্ত নয়, সেটা তুমিও জানো। চাকুলিয়ায় কংগ্রেসের ভূমিকা কি সেটা তুমিও জানো। আমার বক্তব্য হচ্ছে পুলিশ যেখানে বাড়ছে অবশ্যই করছে, শান্তি বার্তা দেওয়াও পুলিশের কাজ, একই সঙ্গে সবসময় লাঠি মারা কাজ নয়। কি করছে, কি দেখালেন আপনি? অরিজিৎ প্লিজ, আমার বক্তব্য খুব পরিষ্কার। 2002 সালের যে ডেটা আপলোড করা হয়েছে, বিহার দিয়ে শুরু হলো তো, বিহারে বিএলওদের সামনে বিএলওদের মাধ্যমে করা হয়েছে। এইখানে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হচ্ছে, ওই যে বললেন যে বাবা, দাদু, ঠাকুমা কি সব বললেন শ্রমিক বাবু, তাহলে এক বাবার 6 ছেলে হবে না, সেটা কে এনশিওর করেছে? ভারতের সংবিধান। তাহলে সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কেন আসছে? আমার বাবারা তো 8 ভাই বোন ছিলেন, তাহলে তাদের 8 ভাই বোন কেন হবে সেটা প্রশ্ন করবে? তাহলে আইন আনুক যে না একজন 2 সন্তান নীতি, নাকি সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কোনটা আমরা তো জানি না। আমাদের উদ্দেশ্য সঠিক ভোটার তালিকা, এবং সেই সঠিক ভোটার তালিকার জন্য যে যে পয়েন্টগুলো দরকার ছিল, ওটা করলে তো হিন্দু সংখ্যা কমে যাবে। আরএসএস তো বলেছে বেশি করে হিন্দু। এবার আমার বক্তব্য খুব ক্লিয়ার। 2002 সালের পরে এতগুলো প্রক্রিয়ার মাধ্যমে ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8, প্রত্যেকটা ভোটের আগে এবং সারা বছর ব্যাপী একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ, নির্দিষ্ট সংখ্যক অর্থ ব্যয় করে আমাদের দেশের এই প্রক্রিয়াটা ঠিক করা হয়েছে। কিন্তু আমাকে বলা হচ্ছে 2002 এর এক্স্যাক্টটা তুমি যদি ফিল আপ না করো, তোমার কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি চলে আসবে। তার মধ্যে একটা খুব অদ্ভুত, ওই যে যেটা বললেন, আমার স্ত্রীর বাবা তার স্বামী হিসেবে 2002 সালে রয়েছে, অর্থাৎ নিজের বাবাকে স্বামী দেখানো হয়েছে 2002 সালে। সেটা কিন্তু পরে সংশোধন হয়ে গিয়েছিল। কিন্তু আমি যখন ফর্ম ফিল আপ করছি, আমাকে বিএলও বলছে আপনাকে কিন্তু ওই স্ত্রী মানে স্বামীর নাম হিসেবে ওর বাবার নামটাই লিখতে হবে। তাহলে লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনটা দিদি? তার মানে আজও যখন নতুন ভোটার কার্ডটা হবে, নতুন ভোটার তালিকাটা হবে,
আমি আমার স্ত্রীর বৈধ স্বামী থাকতে পারবো না? এখানে আজকেও 3টি জেলা থেকে 3টে খবর এসেছে, যেখানে কোথাও এসআইআর আতঙ্কে মৃত্যুর মতো ঘটনা, কোথাও আত্মহত্যা, সেরকম অন্তত 3টে খবর এসেছে। হ্যাঁ, আমরা তো প্রথম দিন থেকেই বলছি যে দেখুন, এসআইআর সেকেন্ড ফেজে টোটাল 12টা অঙ্গরাজ্য এবং ইউনিয়ন টেরিটরি মিলিয়ে হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য দুটো রাজ্য হচ্ছে তামিলনাড়ু, কেরালা, যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার নেই। কিন্তু দেখুন, আপনি সারাদিন আপনি ন্যাশনাল নিউজ সার্ভ করুন, খবর দেখুন, সেখানে দেখুন কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? একমাত্র পশ্চিমবঙ্গে। যেন মনে হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে সারা ভারতের মধ্যে বিজেপি ক্ষমতায় নেই, বাকি সব জায়গায় মনে হয় বিজেপি ক্ষমতায় আছে আর শান্তিপূর্ণভাবে এসআইআর হচ্ছে। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে অনেকগুলো, উনি প্রথমে যেটি বলতে চাইছিলেন যে বারবার ওই দেখিয়ে কটা জিনিস বলছিলেন, ওই দেখুন পুলিশ করছে পুলিশ করছে, কি দেখাচ্ছিল? কি দেখাচ্ছিল? মুর্শিদাবাদে বিজেপির গাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার পর বিজেপি কর্মীরা, এবং সেখানে সামনে পুলিশ কি বলছে, এ বাবা করো না, বাবা করো না, বাবা করো না, নিজের ঘরের ছেলেদের যেমন করে বলে না, ওর বাচ্চাদের ওরকম ভাবে বলছিল। তারপরে যখন বিজেপির কার্যকর্তারা বাধ্য হয়ে মহকুমা দপ্তরে ঢুকতে না পেরে যখন জাতীয় সড়কে শান্তিপূর্ণ অবরোধ করতে বাধ্য হলো, কিছুদিন আগে বলেছিলে জাতীয় সড়ক অবরোধ করা আইন বিরুদ্ধ, তোমরাই বলেছিলে। সেদিন বেলডাঙ্গায় কোথায় বলেছিল? সে তোমরা বলেছিলে তো, তোমরা বলেছিলে। তোমার পুলিশ পরের দিন পুলিশের ভূমিকা দেখোনি, দেখোনি পুলিশের ভূমিকা কিভাবে লাঠিচার্জ হয়েছে দেখোনি, ঘন্টার আড়ালে লুকিয়ে বসে তখন দেখোনি। ছেড়ে দাও। এবার বিষয়টা হচ্ছে যে একটু আগে খুব হিন্দু করে কাঁদলেন, আমি জানি না বা এত হিন্দু করলে আবার পরের দিন শোতে আসতে পারবে কিনা, দিদিমণি তো আবার দুধেল গাইদের একটু বেশি পছন্দ করেন। এই হিন্দু বলতে বলতে যেটা আজকে হয়েছে, বেলডাঙ্গার সময় পুলিশ কোনো অ্যাকশন নিতে পারেনি, কিন্তু আজকে আমার স্ট্রিটে ঠাকুর দর্শন করতে চাওয়ার অপরাধে পুলিশ হিন্দুদের উপর যথেচ্ছ লাঠি বর্ষণ করেছে, এবং সেখানে কয়েকজন সিভিয়ারলি ওন্ডেডও রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা আজকের দিনে ভারতবর্ষের সবচেয়ে বড় প্রশ্নের মুখে। কেন? পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে বিধায়ক, সংবিধানের শপথ নেওয়া বিধায়ক মনিরুল ইসলাম বলেন চ্যাংদোলা করে ফেলে দেব, তার গভর্নমেন্টের ফেলে দেব, তার গভর্নমেন্টের ভিডিও অফিস ভাঙচুর করে, আমরা গভর্নমেন্টের ভিডিও অফিস ভাঙচুর করার পর 30 করে দেব। বিডিও সাহেব যখন একটা এফআইআর করেন, বিডিও সাহেব যখন একটা এফআইআর করেন, বিডিওর সাহস হয় না মনিরুল ইসলামের নাম এফআইআর এ উল্লেখ করার। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে অরাজকতার সবচেয়ে বড় নিদর্শন। এই যে বিএলএদের উপস্থিতি, অনুমতি, এটা তো নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কিন্তু বারবার তৃণমূলের কংগ্রেসের বিরুদ্ধে যে হাই হ্যান্ডেডনেসের অভিযোগটা ওঠে, শেষকালে হিয়ারিংয়েও জোরজার মুলুকতার হয়ে যাবে না তো? ইন্টারেস্টিংলি তাই। মানে আমি তোমাকে একটা কথা বলি, এই যেমন একটু আগে প্রদীপ্ত যে প্রসঙ্গটা বলছিল যে ওখানে কংগ্রেসের ভূমিকা তুমিই জানো। এখন প্রশ্নটা হচ্ছে, আমি তো উত্তরে এটা লিখতে পারি না যে স্যার আপনি তো জানেন কেন প্রশ্নটা করলেন। আমি তোমাকে এই কারণে বলি যে আজকে পশ্চিমবাংলা জুড়ে কেন আমি বললাম যে 100% প্লাস, এই প্লাস তো হতে পারে না, 100% প্লাস তৃণমূলের বিএলএ 2, এবং তারা এখানে কাজ করবে। স্বাভাবিক, একটা রাজনৈতিক দল তার কাজ করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক দল রুলিং পার্টি সুযোগ নিয়ে যদি ডিপ্রেশন তৈরি করে, অপোজিশনকে ওয়াইপ আউট, আমরাও বহু জায়গায় শিকার হয়েছি, বলে লাভ নেই, সেটা যদি করে তাহলে একটু মুশকিল আছে, এবং সেই মুশকিলের কারণটা আমরা পশ্চিমবাংলার চরিত্রতে দেখতে পাচ্ছি। অ্যাট দি সেম টাইম আমরা বারবারই প্রশ্ন তুলছি, দেখো আমরা সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে, রাজ্যের পরিপ্রেক্ষিতে আমরা 16 দফা দাবি দিয়েছি, আমরা কোথাও তো তৃণমূলকে কিছু বলিনি, আমরা কেন্দ্র সরকারকেও কিছু বলিনি, আমরা ইসিআইকে বলেছি। মাঝখানে ইসিআই যে ভূমিকা, অর্থাৎ যে দায়বদ্ধতা ইসিআই আছে, সেই দায়বদ্ধতা কোথায় কোথায় পালন করতে হবে সেটা আমরা শুরুতে বলেছি। 16টা পয়েন্টের প্রথম পয়েন্টেই আমরা তখন বলেছিলাম প্রথম দিনে যে আপনাদের সময় এক্সটেন্ড করতে হবে, করতেই হবে, তাহলে আপনারা পারবেন না করতে। পরবর্তী সময় সেটা করেছে, কিন্তু বহু পথ পেরিয়ে তাতে বহু মানুষ মারা গেছেন পর্যন্ত। এখন একটা কথা বলে আমি তোমাকে শেষ করতে পারি যে আজকে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, তাতে কিন্তু অপটিক তৈরি করবার রাজনীতি একদম বিএলএ 2 বলো সেখান থেকে শুরু, সেই অপটিক তৈরি করবার রাজনীতিতে এখানে যেমন বিজেপি, কোথাও কোথাও তৃণমূল, কোথাও কোথাও বিজেপি তৃণমূলের ক্লাশ, সেখানে দাঁড়িয়ে কিন্তু মূলত যে কাজটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই কাজের ক্ষেত্রে কিন্তু পুলিশের ভূমিকাটাও যথেষ্ট কোয়েশ্চেন। খুব সংক্ষেপে আমার শুধু অরিজিৎ দাকে একদম হাম্বলি প্রশ্ন, অরিজিৎ দা, এই রাজ্যে পঞ্চায়েত ভোট, একের পর এক নির্বাচনে আপনাদেরও কর্মী অভিজিৎ বেলেঘাটা, অভিজিৎ খুন হওয়া, আপনারা এখানে এসে এত নাকুনি চুমনি করেন, কিন্তু অভিজিৎ খুনে অভিযুক্ত তৃণমূলের নেতাদের বিরুদ্ধে আপনার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনো ব্যবস্থা নেয় না। এতগুলো আইপিএস, এতগুলো আইএস, এতগুলো এনআইএ কমিশন, মুর্শিদাবাদ থেকে মালদা, কোথায় রিপোর্ট বলুন তো? কেন আপনার কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর, কেন আপনার কেন্দ্রের অর্থ দপ্তর ইডি সিবিআই এর রিপোর্ট কার্ড সামনে আনছে না?
কেন এই আইপিএস আইএসদের দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে না? অতীতের ঘটনাও দেখা গেছে, বর্তমানেও দেখা যাচ্ছে। নাকি আপনারাও চাইছেন এরকম একটা অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসনের দিকে আপনারা নিয়ে যেতে চাইছেন বাংলাতে? আপনারা এই রাজ্যে এত কথা বলছেন, অথচ আপনার চুনোপুটি নেতারা সিআইএসএফ নিয়ে ঘুরে বেড়ায়। জনরোষ তো আছড়ে পড়ার কথা ছিল তৃণমূলের বিরুদ্ধে, আজকে আপনাদের উপর জনরোষ আছড়ে পড়ছে। কারণ আমার পরিবার, খুব আমার ভালো লাগলো প্রতিবেশী। সৈকত বাবু এক সেকেন্ড, তৃণমূলের অর্কেস্ট্রেটেড আক্রমণকে জনরোষ উনিও আখ্যা দিলেন। মানে তৃণমূলের সাথে সিপিএম কে বাঁচিয়ে রাখার যে পদ্ধতি, এটা খুব সুন্দরভাবে সামনে আসছে। একটা এটা কথা খুব ভালো লাগছে। অরিজিৎ, আমি একটা কনস্ট্রাকটিভ আলোচনা না, এই কথাটা তৃণমূল অরিজিৎ, এক সেকেন্ড, আপনিও রিপিট করুন। ঠিক আছে, আপনি আমাকে বলুন। আমি এক সেকেন্ড, আমি বলছি এই জনরোষ 26,000 চাকরি চুরি, আরজিকর, এই রাজ্যে চুরি, দুর্নীতি, লুট, সারদা, নারদা, রোজভ্যালি, জনরোষ তৃণমূলকে চোর বলে তাড়ানোর পরিস্থিতি ছিল দুর্গাপূজার আগে। আপনারা এসআইআর নিয়ে এসে তৃণমূলকে বাঁচিয়ে এসআইআর এ মানুষকে বিভ্রান্ত করে দিলেন। জনরোষ তো আপনাদের দিকে যাওয়ার কথা ছিল না। আপনারা একটু সেফটি ভালভ দুর্গাপূজার পর ইস্যুকে কনভার্ট করালেন। কি স্বপ্ন দেখো সৈকত, যে বাংলাদেশে, পাশের দেশ বাংলাদেশে যেরকম হয়েছে, শেখ হাসিনাকে দেশ ছাড়া হতে হয়েছে, এবং তারপরের যে নৈরাজ্য, যেটাকে শুরুতে প্রচুর এ বাংলাতেও গ্লোরিফাই করা হচ্ছে, সেরকম স্বপ্ন দেখো নাকি? এটা একদম স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখি আজকে একদম ওকে। এখানে ক্ষমতা এলে একদম আমরা বলছি, আমরা এই যে বিজেপি তোমার স্টুডিওতে নাকুনি চুমুনি করছে, আমরা স্বপ্ন দেখি বলেই আজকে ডোমকলে আমরা ঘেরাও করতে পেরেছি বিডিও অফিস। বিজেপি একটা ছবি দেখাক, বিডিও অফিসের সামনে তৃণমূলের একটা থাপ্পড়ে চলে যাচ্ছে। আমাদের কপাল ফেটেছে, মাথা ফেটেছে, হাত ভেঙেছে, তারপরও ডোমকল মানিকচকে আমাদের কর্মীরা ছাড়েনি। সমস্যাটা হচ্ছে আপনাদের উপস্থিতিটা চ্যানেলে আসার পর দেখা যাচ্ছে। একটু আগে বলছিলেন না যে বিজেপি পালিয়ে বেড়াচ্ছে, বিজেপি পালিয়ে বেড়াচ্ছে না বা তাড়িয়ে বেড়াচ্ছে, সেটা সারাদিন যারা সংবাদ মাধ্যম দেখেছে তারা পরিষ্কার জানে, তারা পরিষ্কার জানে আপনার মাঠে ফিল্ডে ক্যাপাসিটি নেই, কোনো জায়গায় আপনার উপস্থিতি নেই, কোনো ছবি দেখুন, রাস্তায় ছবি কথা বলছে। আপনার একটা সাইকেলের গায়ে একটা ইট পড়েনি, বিজেপির 4 জন জেলা সভাপতির গাড়ি আজকে তৃণমূলের হারমাত ভেঙে গুড়িয়ে দিয়েছে। আর আপনারা ফিশ ফ্রাই খেয়ে সেই যে ঢেকুর তুলেছিলেন, এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে। এক সেকেন্ড সৈকত, কখনোই কিন্তু নৈরাজ্য, হিংসা, অশান্তিকে গ্লোরিফাইড জনরোষ হিসেবে আখ্যা দিও না। হরগোবিন্দ দাস, চন্দন দাস কিন্তু ওই গ্লোরিফাই করার মতো কোনো জনরোষে তারা প্রাণ হারান। পরিকল্পিত মার্ডার অভিযুক্ত যারা, তারা তৃণমূলের চেয়ারম্যানের ভাই, আর গ্রেফতার হচ্ছে 13-14 বছরের বাচ্চা ছেলেগুলো। দেখো দিদি, শাস্তি, এই যে কথা বলছে না, সেগুলো তো শাস্তির নিদর্শনের উদাহরণের মতন করে বলতে চাইছে। শাস্তি তো দুভাবে হতে পারে, এক কোর্টের মাধ্যমে, এক জনতার ভোটের মাধ্যমে। দুটো ক্ষেত্রেই সিপিআই যখন শূন্য হয়ে যাচ্ছে, তখন অতৃপ্ত আত্মার মতন চিৎকার করে বেড়াচ্ছে। আর বিজেপি তাদের সঙ্গে কোর্টেতেও শূন্য। আবার বলছি, সিপিআই আবার শূন্য। ভাই চিৎকার একজন বললেই পাতি বুঝে যাবে। আর বিজেপি এখানে আটটিবার 200 পার করে যেভাবে উড়িয়ে গেল, তারপরে যখন দেখতে পেল না, তখন চুরি করলে তৃণমূলের সুপ্রিম কোর্টের যে নির্দেশগুলি, সেগুলো ভীষণ রকম তাৎপর্যপূর্ণ। আপাতত তৃণমূল কংগ্রেস এটাকে নৈতিক জয় হিসেবে দেখাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন, কোর্টে পরাস্ত করেছেন, ভোটেও পরাস্ত করবেন। সত্যি কি সেদিকে যাচ্ছে পরিস্থিতি? বাকি যে এসআইআর এর প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কি সুষ্ঠু হতে চলেছে? এদিকে আমাদের নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।